বুড়ি, কি করিস? এই নে হালুয়া খা। বসে বসে চোখ বড় বড় করে টিভি দেখছি আর চিপস খাচ্ছি। টাইটানিক মুভির কিস করার সিন দেখাচ্ছে। তখনই কারোর আসার শব্দে সাথে সাথে টিভি অফ করে দিই। নানু মা আসছে। আমার মুখের রং পাল্টে গেছে আর মনে মনে ভাবছি নানু মা আর আসার সময়ই পায় নাই। এক চামচ মুখে নিলাম। আকুপাকু করছি কখন নানু মা যাবে আর দেখবো। যদি শেষ হয়ে যায় তখনই নানু বলল, কি রে বুড়ি, কেমন হলো বললি না? ভালো হয়েছে। এভাবে কেন বলছিস? তার মানে ভালো হয়নি? এবার আদুরি গলায় নানু মাকে জড়িয়ে বলে উঠি, না রে আমার ইয়ং লেডি, অনেক মজা হয়েছে। সত্যি? বলে মাথা আর থুতনিতে হাত বুলিয়ে চুমু খায়। চলে যায় নানুমা, সাথে সাথে টিভি অন করি। কিন্তু সিনটি শেষ। মন খারাপ হলো খুব। টিভি অফ করে বসে রইলাম মন খারাপ করে। তখনই ফোন আসলো বান্ধবী লিজার। হ্যাঁ বল। মুখ ভার কেন, দেখেছিলি? দেখবো সেই মুহূর্তে নানুমার আগমন। পাইলাম আর কই। আহ, কি মিষ্টানা করলি! তোর নানু আর আসার সময় পাইলো না। থাক বাদ দে। যখন প্রেম করবো তখন চুটিয়ে চুমু খামো আমার বয়ফ্রেন্ডকে। ওই পাশ থেকে ওর কথায় লুতুপুতু খাচ্ছে লিজা। এখনো তো একটা কেউ জুটাইতে পারলি না আর চুমু বলে আবার হাসতে লাগে। রাগে রেখে দিলাম ফোন। আজ পর্যন্ত চুমু কেমনে খায় তাই জানতে পারলাম না। বালিশে মুখ গুজে শুয়ে পড়ে। সকালবেলা এই বুড়ি, ওর তাড়াতাড়ি। আর কত ঘুমাবি? আমাদের যেতে হবে তো। নানুমা ঘুম থেকে ডেকে তুলছে আর আর রুমের মাঝে ঘুরে ঘুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়, বই, বালিশ তুলছে আর বলছে, বুঝি না বুড়ি, প্রতিদিন তুই কি এমন যুদ্ধ করিস? রুমের 12টা বাজিয়ে রাখিস কেন যে তুই? বলি কি, এবার তোর বিয়ে দিয়ে দিই, আরামসে বরের ঘরে ঘুমাস। বিয়ের কথা শুনে লাফ মেরে উঠে বসি আর খুশিতে গদগদ করে বলি, সত্যি ইয়াং লেডি। নানু মাথায় গাঁটটা মেরে বলে, হুম, দেখো সেমরির শখ কত! বিয়ের কথা শুনেই লাফিয়ে ওঠে। মন খারাপের ভান করে বলতে লাগে, এমন করলা, যাও কথা নাই তোমার সাথে। বলেই ওয়াশরুমে গিয়ে পা বাড়ায়। তখনই নানুমা এসে পেছন থেকে বালিশ দিয়ে বাড়ি মেরে বলতে লাগে, যা তাড়াতাড়ি, নটাঙ্কি, আমাদের দেরি হচ্ছে। চোখ ছোট ছোট করে বলি, কই যামু? কই আবার? ঢাকা। তোর মামা গাড়ি পাঠিয়ে দিয়েছে। কিছুটা ভাবার ভঙ্গি করে বলতে লাগি, নানুমা তারা তো দেশে নাই, তাইলে আমরা কেন যাবো? ওহো, তোকে বলতে ভুলে গেছি, তোর ছোট মামারা কাল দেশে ফিরেছে আর আমাকে কল করে বলছে আমরা যেন তাদের ওখানে চলে যাই সকাল সকাল। ও আচ্ছা, বুঝছি। মামার বাড়ি মধুর হাড়ি খাইতে যাবো। চট করে রেডি হতে চলে গেলাম। রেডি হয়ে বের হতেই ফোনটা হাতে নিলাম। যেহেতু খুব সুন্দর লাগছে তাই কতগুলো সেলফি তুলে নিলাম। তারপর দেখতে লাগলাম, বাহ, আমাকে তো খুব সুন্দর লাগছে, এই ড্রেসে তো টিকটক করিনি। তারপর টিকটক অ্যাপসে ঢুকে নিউ কোন সংটা ভাইরাল হচ্ছে দেখতে লাগলাম। পেয়েও গেলাম, সুন মেরি শেহজাদি মেহু তেরে শেহজাদা। টিকটক করতে এডিট করে আপলোড করে দিলাম। তখনই নানুর ডাক। তাড়াতাড়ি ব্যাগপত্র নিলাম যা নানুমা গুছিয়ে রেখে গেছে, নিয়ে দৌড়ে গাড়ির কাছে গেলাম। তারপর নানুমা পুরো বাড়ি তালা দিয়ে পাশের ফ্ল্যাটের আন্টিকে বলতে চলে গেলেন বাসা দেখার জন্য। আমি গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে এফবিতে পিক আপ দিয়ে দিলাম। খুব ভালো লাগছে। আমার জন্মের আগেই নাকি তারা চলে গিয়েছিলেন। ফোনে কথা হয়েছে অনেক, কখনো দেখা হয়নি। আজ দেখবো তাদের ভাবতেই অনেক ভালো লাগা কাজ করছে। নানুমার আসতে তো দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না, বোরিং লাগছে। ফোনটা অন করে টিকটকে ঢুকলাম। ও মা, আমার নিউ ভিডিওতে এত লাইকস, পুরো 2K ক্রস করেছে। কি যে ভালো লাগছে। সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে একটা আমার মাই ডেতে দিয়ে দিলাম। এখন আমার ফ্রেন্ডসরা দেখবে আর লুচির মতো ফুলবে। মনের আনন্দে হাসতে লাগলাম। তখনই নানুমা পেছন থেকে বলতে লাগে, কে বুড়ি, একা একা হাসছিস কেন? পাগল টাগল হলি নাকি রে? না গো নানুমা, আজ একটু খুশি লাগছে তাই। আচ্ছা চল চল, অনেক দেরি হচ্ছে। বৌমা অলরেডি 2বার কল করেছে। চল। গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলছে আপন গতিতে। বাইরের বাতাসে মনটাও ভালো লাগছে। ময়মনসিংহ থেকে ঢাকা মোহাম্মদপুর যেতে প্রায় 3 ঘন্টা লাগবে ভেবেই অস্থির লাগছে। তারপর ভালো লাগছে। আমি কখনো ঢাকা যাইনি। ময়মনসিংহ পুরোটাই টই টই করে ঘুরে বেরিয়েছি। ভার্সিটিতে আর পার্কগুলোয় যেতে যেতে ফেড অফ হয়ে গেছি। ওফো, আমি তো আপনাদের পরিচয় দিতেই ভুলে গেছি। আমি কায়নাত কুহু। এই কলেজের গন্ডি পার করেছি, এখনো রেজাল্ট হয়নি।
15-20 দিনের মধ্যে, 10-15 দিনের মধ্যে হয়তো দিয়ে দেবে। আর আমার পাশে বসে এই ইয়াং লেডি হচ্ছে আমার নানুমা। উনি আমার হাসি খুশির সাথী। মা মারা যাওয়ার পর বাবা আমাকে আর রাখেনি তার কাছে। নতুন বিয়ে করে পাড়ি জমায় তার নতুন ঠিকানায়, যেখানে আমি নামের কেউ নেই। মাঝে মাঝে কষ্ট লাগে। না বাবার আদর পেলাম, না মার। নানুমার কাছে শুনি মেয়েরা বিয়ের পর জামাই নাকি অনেক আদর করে, তাই আমার বিয়ের খুব শখ। কিন্তু জামাই তো দূর, একটা বয়ফ্রেন্ড জোটাতে পারলাম না। দীর্ঘ 4 ঘন্টা জার্নি করার পর এসে পৌঁছালাম একটি বাংলোর সামনে। বাংলো দেখে আমি পুরাই ক্রাশ খাওয়াটা অবশ্য আমার অভ্যেস, যেখানে সেখানে খেয়ে ফেলি। বাড়ির ভেতরে ঢুকেই এক মধ্যবয়সী আন্টি দৌড়ে আসলো। পরনে তার কুর্তি আর জিন্স, গলায় স্কার্ফ পেঁচানো, দেখতে ইয়াং লাগে। উনি এসেই নানুমাকে সালাম করতে লাগলেন। নানুমা বলতে লাগেন, বেঁচে থাকো মা, ফয়েজ কই? মা, উনি বাইরে গেছেন। ওনার চোখ আমার উপর পড়তেই একটা মুচকি হাসি দিলাম। উনিও একটা মিষ্টি হাসি দিয়ে আমার থুতনি ধরে বলতে লাগলেন, মা, এটা আমাদের কুহু না? মাশাআল্লাহ, অনেক আর সুন্দর হয়েছে। আমিও মিষ্টি হেসে বলতে লাগলাম, আন্টি আপনি অনেক সুন্দর। থ্যাঙ্কস আম্মু। আমার গাল ধরে স্নেহের সহিত বললেন। আমার অনেক মায়া লাগছে। না চাইতেও আম্মুর কথা মনে পড়ে গেল। টুপ করে জল গড়িয়ে পড়ল। তখনই আন্টি বলতে লাগে, কি হয়েছে আম্মু, কাঁদছো কেন? আম্মুর কথা মনে পড়ে গেছিল। চোখ মুছতে মুছতে বললাম। তখনই আন্টি আমার কপালে চুমু দিয়ে বলতে লাগেন, তাহলে আমাকে মা ডেকো, কেমন? আমিও মিষ্টি হেসে উত্তর দিলাম, আন্টিমাও হেসে দিলেন। হলরুমে বসে আছি। আন্টি আমার বয়সে একটি মেয়েকে ডেকে বলছে হালকা খাবার দিতে। আমারও খিদে পেয়েছে খুব। মেয়েটি খাবার দিয়ে চলে গেল আর আন্টি আমার পাশে বসে তার হাত দিয়ে খাওয়াতে লাগলো। আজ খুব ভালো লাগছে। আজ যেন মনে হচ্ছে আমি সত্যিই মা পেয়েছি। আন্টি আমার মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিতেছে আর আমার চোখের পানি মুছে দিচ্ছেন। ওইদিকে নানুমা নামাজ আদায় করতে চলে গেছেন। আন্টি আমাকে খাইয়ে প্লেট নিয়ে কিচেনের দিকে গেলেন। তখনই ওপর থেকে একটি ফুলদানি ঠাস করে আমার পায়ের সামনে এসে পড়ে আর আমি 2 কদম পিছিয়ে যাই। আন্টি দৌড়ে আসে কিচেন থেকে। আমার সামনে ফুলদানি দেখে আমাকে বলতে লাগে, ভয় পেও না, আমি আসছি বলে আন্টি সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলেন। তখনই ওপর থেকে কারোর গর্জনের আওয়াজ আসলো। সেই ব্যক্তিটি চিল্লিয়ে বলতে লাগলো। তখনই আন্টি বলতে লাগে, ইউসুফ, কি হচ্ছে এসব? তুমি এমন কেন করছো? বাসায় তোমার দাদু আর তোমার বোন আসছে, কি ভাববে তারা? ইউসুফ অপরাধী সুরে বলতে লাগে, আই এম সরি মম, রাগ মাথায় চড়ে বসেছিল তাই কন্ট্রোল করতে পারিনি। আন্টি বলতে লাগেন, নেক্সট টাইম খেয়াল রেখো, নিজের মেয়েটা ভয় পেয়ে গেছে, আরেকটু হলে ওর শরীরে লাগতো। ইউসুফ বিরক্তি নিয়ে বলে ওঠে, সরি বলছি তো মম, আর কি চাও, পায়ে ধরি? তাহলে তাই করি। তুমি দিন দিন কেমন বেয়াদবি শিখে যাচ্ছ ইউসুফ, কন্ট্রোললেস হয়ে যাচ্ছ। সামলাও নিজেকে আর ফ্রেশ হয়ে নিচে আসো। আসছি। উনি হচ্ছেন মিস্টার সাইক, যিনি সোজা জিনিস বোঝে কম। তার পুরো নাম হচ্ছে আলসিনান ইউসুফ। বলতে গেলে জাতি ক্রাশ। উচ্চতায় 6 ফিট, জিমলা বডি, মার মতো দেখতে সুন্দর আর সুদর্শন। এক কথায় চোখ ফেরানোর মতো না। মায়া মানুষগুলার ক্ষেত্রে দেখলে হুমড়ি খাইয়া পড়ে। উনি খুব রাগী তার ছেলে। কি করছিস ছাড়ে তুই? হাওয়া খাচ্ছি, হালকা হেসে বললাম। কেন, ঘরে ফ্যান নেই হাওয়া খাওয়ার জন্য, নাকি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ আছে তো ভাইয়া, আমি ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য আসছি, আমতা করে বলতে লাগলাম। এবার উনি দাঁতে দাঁত চেপে বলতে লাগেন, ঘরে কি এসি নষ্ট হয়ে গেছে? এবার ভয় লাগতে লাগলো। আবার আসছি পর থেকে আমার পিছে লেগে আছে। আমি ভয়ে ভয়ে বললাম, আছে তো ভাইয়া, আমি প্রাকৃতিক হাওয়া খাইতে আসছিলাম আর কি। এইদিক ওদিক তাকিয়ে বলতে লাগলাম, কারণ এই খাটাস ব্যাটা আমার দিকে অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। এদিকে রীতিমতো আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমার কথা শুনে রাগী কণ্ঠে উনি বললেন, দাঁড়া, খাওয়াচ্ছি তোর হাওয়া। বলেই এদিক ওদিক কি জানি খুঁজতে লাগলেন। আমি উকি দিয়ে দেখতেই আমার চোখ কপালে। উনি লাঠি হাতে নিয়ে আসছেন। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে রুমে চলে আসলাম। দরজা লাগিয়ে দিলাম। হাল্লা বাঁচাইছে, নাহলে আমার কপালে শনি ছিল। বুঝি না এই বেটার কটা তার ছিঁড়া মাথার হাল্লা। সেদিন প্রথম তাকে দেখার পর আমি ক্রাশের উপর ক্রাশ খাইছি। কথায় বলে না, ক্রাশ মানেই বাস, সেই অবস্থা। সেদিন যখন আমি নিচে বসেছিলাম
তখন আন্টিমা আম্মু কিছু মনে করো না, ইউসুফ রাগ কন্ট্রোল করতে পারে না, তাই এটা ওটা ছুঁড়ে করে। আমি হেসে মাথা নাড়লাম। তখনই নানুমা চলে আসলেন। আমরা নানা রকমের কথা বলছি, তখনই একটি ছেলে এসে নানুমাকে সালাম করে কথা বলতে লাগে। ছেলেটিকে দেখে এক দফা ক্রাশ খেয়ে বসি। তিনি নানুমার সাথে কথা বলে যাচ্ছেন আর আমি এদিকে তাকে গিলে খাচ্ছি। সবচেয়ে বেশি আকর্ষণ করছিল ওনার ঠোঁটের উপর লাল তিল, তার সাথে ওনার চোখ, কি বলবো, বিড়ালের চোখের মনির মতো ওনার চোখের মনি। আমি পুরা ফিদা হয়ে যাচ্ছি। তখনই তার সাথে আমার চোখাচোখি হয়ে যায় আর উনি হেসে দেয় আর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগেন, দাদু এটা কুহু না? হ্যাঁ রে দাদু ভাই, এবার এন্টার দিল। বাহ, ভালোই বড় হয়ে গেছিস, এখন তো তোকে বিয়ে দিতে হবে। আমি ওনার কথা শুনে অবাক হয়ে গেলাম। এইটা কেমন কথা? উনি আমাকে আজ প্রথম দেখলেন আর ভালো মন্দ না জিজ্ঞাসা করে সোজা আমার বিয়ের কথা নিয়ে বসলেন। এই লোকের নির্ঘাত সমস্যা আছে মাথায়। আমি কিছু বললাম না, মাথা নত করে রাখলাম। তার সাথে কথা বলার মুড নেই। নেন। এদিকে ইউসুফ যখন নিচে নামছিল তখনই একটি পিচ্চি মেয়েকে দেখে চোখ আটকে যায় সেখানে। মুখের বাঁ পাশে ধকধক শব্দ করতে লাগলো। নিজেকে সামলে নিচে এসে তার দাদুর সাথে কথা বলতে লাগে আর আর চোখে বারবার মেয়েটিকে দেখতে লাগে। মেয়েটি যে তার দিকেই তাকিয়ে আছে বুঝতেই পারছে। সেদিনের মতো বাইরে গুলির আওয়াজে ধরপড়িয়ে উঠে বসি। ছোট থেকেই জোরে কোনো আওয়াজ হলে আমি সহ্য করতে পারি না। দৌড়ে নিচে গিয়ে দেখি ইউসুফ ভাইয়া হাওয়ায় ফায়ারিং করছেন আর তার সামনে কতগুলো কালো পোশাক পরিহিত লোক দাঁড়িয়ে আছে। তাদের মাঝে কিছু লেডিসও আছে, সব কয়টা বিদেশি মনে হচ্ছে। আমি সেদিকে যেতে নিতেই আন্টিমা এসে আমাকে বাধা দেন আর বলতে লাগেন, আম্মু ওদিকে যাস না, ভাইয়া কাজ করছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, আন্টিমা ভাইয়া গুলি কেন করছেন? আন্টি কিছু না বলে বলতে লাগেন, যাও আম্মু, রেডি হয়ে নাও, আমরা আজ ঘুরতে যাব। আমি বুঝতে পারলাম আন্টিমা আমাকে কিছু বলতে ইচ্ছুক না, তাই আর কিছু জিজ্ঞাসা করলাম না। রেডি হয়ে বসে আছি। আন্টিমার আর্জেন্ট কাজ পড়ে যাওয়ায় তিনি বাইরে চলে গেলেন আর বলে গেলেন ভাইয়া নিয়ে যাবে। ভাইয়া রেডি হচ্ছেন, তাই বসে আছি। নানুমাও নাকি যাবেন না, বাট আমার ঘোরার খুব শখ। ভাইয়াও নিচে নেমে আসেন। তাকে দেখে আজকেও আবার ক্রাশ খাইলাম। এ তো পুরাই কিউটের ডিব্বা। ডিব্বা বললে ভুল হবে, পুরাই ক্রাশের বালতি। ব্ল্যাক শার্ট, ব্লু জিন্স আর চোখে সানগ্লাস, চুলগুলো পাফ করে উপরে তোলা, সব মিলিয়ে কিলার লুকিং। আমি হা করে তাকিয়ে আছি আর উনি আমার সামনে এসে বলতে লাগলেন, হা করে আছিস কেন? চল। কথাটা শুনে অন্যদিকে তাকালাম। লোকটি এমন কেন বুঝি না, 2 দিনের পরিচয়ে এমন করে কথা বলে যেন সে আমার কত জন্মের পরিচিত। বেরিয়ে পড়লাম ঘুরতে। আজ তিনি আমাকে অনেক জায়গায় ঘোরালেন। ঘোরা শেষে একটি রেস্টুরেন্টে খেতে আসলাম। উনি আমাকে বসতে বলে ওয়াশরুমে গেলেন। আমি এদিকে সেলফি তুলছি। 2 দিন যাবৎ ফেসবুকে পিক আপলোড করি না, তাই পিক তুলছি। তখনই পরিচিত একটি কণ্ঠ শুনে সামনে তাকাই। কি রেকর্ড করি তুই এখানে? আমি সামনে তাকিয়ে দেখি এহসান ভাইয়া। ভাইয়া তুমি এখানে বলে ভাইকে জড়িয়ে ধরলাম। এখানে আমরা ফার্ম গেট শিফট করেছি আজ 1 মাস হলো। তুই একা নাকি? না ভাইয়া, আমি ইউসুফ ভাইয়ার সাথে আসছি। ও তখনই ভাইয়ার ফোন বেজে ওঠে। আচ্ছা থাক, তাহলে পরে কথা বলবো, কাজ পড়ে গেছে, যেতে হচ্ছে। ওকে বাই। বলে আবার আমাকে হালকা জড়িয়ে ধরে চলে গেলেন। তখনই আসি ইউসুফ ভাইয়া আসেন। আমার হাত ধরে টানতে টানতে রেস্টুরেন্ট থেকে নিচে নেমে আসলেন। আমি তাকে জিজ্ঞাসা করেই যাচ্ছি, কি হয়েছে ভাইয়া, এমন করছেন কেন? হাত ছাড়ুন, হাতে ব্যথা পাচ্ছি। কিন্তু উনি যেন কোনো কথা কানেই নিচ্ছেন না। আমাকে ধাক্কিয়ে গাড়িতে বসিয়ে দিলেন আর নিজেও পাশে বসে ড্রাইভ করতে লাগলেন। তাও ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলেন। এদিকে ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে। কি হচ্ছে, উনি এমন কেন করছেন কিছুই বুঝতে পারছি না। আর জিজ্ঞাসা করলেও কিছু বলছে না। ভাইয়া গাড়ি আস্তে চালান, কি করছেন দেখেন সামনে, কি করছেন দেখেন সামনে, ভয় লাগছে আমার খুব, প্লিজ ভাইয়া। তখনই সামনে থেকে একটি ট্রাক খুব স্পিডে এগিয়ে আসতে লাগলো আমাদের গাড়ির দিকে। কিন্তু সাইকোর যেন কোনো হেলদোল নেই। তিনি সোজা তাকিয়ে সেই ট্রাকের দিকেই এগিয়ে যাচ্ছে আর আমি চিৎকার করে যাচ্ছি, ভাইয়া ভাইয়া প্লিজ গাড়ি থামান, ট্রাকটি আমাদের গাড়ি ছুঁই ছুঁই করছে। সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম 2 হাত দিয়ে। আজ বুঝি আমার সেই কান্না 2 গুণ বেড়ে গেল। আমার চোখ বন্ধ করেই কেঁদে যাচ্ছি।
তখনই ভাইয়া গাড়িটি আগ মুহূর্তে অন্য সাইডে নিলেন আর বাঁকা হেসে আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন, এইটুকুতেই এই অবস্থা? ওনার কথা শুনে ওনার দিকে তাকিয়ে দেখি উনি বাঁকা ঠোঁটে হাসছেন, কিন্তু চোখ মুখে শক্ত করে আছে। পরে সামনে তাকিয়ে দেখি ট্রাকটি সাইড কেটে চলে এসছে। তখনই চিল্লিয়ে বলতে লাগি, আরে ও ম্যাড, কয়টা তার ছেঁড়া মাথার আপনার? এমন কেন করছেন? আর একটুর জন্য হলে তো আপনি পুরাই সাইকো। আপনার সাথে আর এক মুহূর্ত থাকতে আমি পারবো না। গাড়ি থামান, আমি বাসায় যাব। কি হলো, কথা শুনছেন না কেন? উনি যেন আমার কথা কানেই তুললেন না। না পেরে চিল্লিয়ে, আপনি গাড়ি থামাবেন নাকি আমি গাড়ি থেকে লাফ দিব? সাথে সাথে ব্রেক কষলেন ভাইয়া। আমি কিছুটা সামনের দিকে হেলে পড়ি। ভাইয়ার দিকে তাকিয়ে দেখি উনি গাড়ির স্টিয়ারিং এর উপর মাথা নত করে আছে। সেই সুযোগে গাড়ি থেকে নেমে যাই আমি আর দৌড় লাগাই। কিন্তু বেশি দূর যাওয়ার আগেই আমার হাতে টান পড়ে। পেছনে ফিরতেই দেখি সাইকো। আমি কিছু বলার আগেই উনি আমাকে টেনে গাড়ির ড্যাশবোর্ডের ওপর ফেললেন। আমি উঠতে নিলাম, তখনই আমাকে চেপে ধরলেন ড্যাশবোর্ডের ওপরেই। আমি কিছু বলতে নিব তার আগেই তিনি তার রিভলভার বের করেই আমার কণ্ঠনালী উপর চেপে ধরলেন। আমি তো অবাক, তার সাথে ভয়ও পাচ্ছি। ওনার দিকে তাকাচ্ছি একবার আর ওনার বন্দুকের দিকে। উনি আমার দিকে লাল লাল চোখে তাকিয়ে। এই বুঝি রক্ত বের হবে তার চোখ থেকে। এদিকে আমি ব্যথা পাচ্ছি। ভাইয়া কি করছেন, ছাড়েন, ব্যথা পাচ্ছি। থেমে থেমে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম আমি। তিনি আরো জোরে আমার কণ্ঠনালীতে চেপে ধরলেন বন্দুক দিয়ে। আমি আর কিছু বলতেই পারছি না। সারা শরীর থরথর করে কাঁপছে। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করে শব্দ করছে। কেন জানি মনে হচ্ছে আজ আমার শেষ দিন। তিনি আরেকটু জোরে চেপে ধরায় আমি আহ করে উঠলাম। সাথে সাথে চোখ দুটি বন্ধ করে ফেললাম। বন্ধ চোখ দুটি থেকে জল গড়িয়ে পড়তে লাগে। তখনই তার কণ্ঠ শুনতে পাই আমি। ছেলেটি গিয়েছিল রে? গম্ভীর কণ্ঠে বললেন তিনি। আমি কি উত্তর দিব বুঝতে পারছিলাম না। কিছু জিজ্ঞাসা করছি। দাঁতে দাঁত চেপে বললেন, কোন ছেলে? কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম তাকে। বাহ, ভুলে গেলি কিছুক্ষণ আগে ওই রেস্টুরেন্টের কথা? দাঁত চেপে বললেন আবার। আমার তো এত কিছুর মাঝে তখনের কথা মনেই ছিল না। কি থেকে কি হয়ে গেল। তিনি আবার ধমক দিলেন। আমি সাথে সাথে বললাম, এহসান ভাইয়া। কি হয় তোর? ওর সাথে আমার লেপটে ছিলি কেন? ভাই হয় আমার, কাঁপা কাঁপা কণ্ঠে বললাম। তিনি বন্দুকটা আমার কণ্ঠনালী থেকে সরিয়ে আমার কপালে মধ্যভাগ বরাবর ধরলেন আর বলতে লাগলেন, আর কখনো যাতে না দেখি কারোর সাথে এইভাবে লেপটে আছিস, হোক তোর ভাই, আদারওয়াইজ আই উইল শুট ইউ। আমি ওনার কথায় পুরাই অবাক। আচ্ছা, তার কি? যার সাথে ইচ্ছা তার সাথে লেপটে থাকি। একটুর জন্য আমাকে এই সাইকোটা এমন হেনস্থা করলো। আমি এবার কিছু বলতে নিব তার আগেই তিনি আমার কপাল থেকে বন্দুক সরিয়ে মুখের ভেতর ঢুকিয়ে দিল। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছি। তিনি আমার দিকে তাকিয়ে অন্য হাত দিয়ে আমার কপালে পড়ে থাকা ছোট্ট ছোট্ট চুলগুলো সরিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, নো মোর ওয়ার্ডস। তারপর ছেড়ে দিলেন আমাকে। আমি এখনো তাকিয়ে আছি তার দিকে। তিনি আমার থেকে 3 কদম এগিয়ে যেতেই আমি চেঁচিয়ে বলে উঠলাম, আপনি একটা সাইকো, বুঝলেন? সাথে সাথে উনি পেছনে ফিরে তার বন্দুক আমার দিকে তাক করে, পায়ের কিছুটা কাছে গুলি চালিয়ে দেন। আমি সাথে সাথে লাফ দিয়ে উঠে সরে যাই সেখান থেকে। তিনি তার কিলার মার্কা লুক নিয়ে বলতে লাগেন, আরো কিছু বলার আছে? আমি আর কি বলবো, আমার কিছু বলার সাহস হয়নি। তিনি আমাকে ইশারা করলেন গাড়িতে বসতে। আমি আর কথা বাড়ালাম না, চুপচাপ গাড়িতে বসে পড়লাম। আর সাইকো আমার পাশে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলো। গাড়িতে দুজনে পিনপতন নীরবতা পালন করলাম। এমনিতেও আমার আর কিছু বলার ভাষা নেই। দেখা যাবে আবার কিছু বলি আবার গুলি করে দেয়, তাই চুপ করে রইলাম। সেদিনের মতো বাসায় এসে নিজের ঘরে চুপটি করে বসে রইলাম। নানু মা, আন্টি মা অনেক কিছু জিজ্ঞাসা করলেন, কিছু বললাম না। একসময় তারা চলে যান আর আমিও ঘুমিয়ে পড়ি। আর আজ ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম কাল রাতের কথা বলতে, প্রাকৃতিক হাওয়া লাগিয়ে মনের মাঝের ভয় মন খারাপ দূর করতে। বাট ওইখানেও তারা শুরু করলো সাইকোটাইসা। থামুন না, আর এই বাসায় জামুগা নিজের বাসায়। এখানে থাকলে না জানি আর কি কি সহ্য করতে হয়। সাইকোর যে রূপ আমি দেখেছি, আল্লাহ, আর দেখবার চাই না। কি করব না করব ভাবছি, তখনই মেসেঞ্জারে কল আসে। কলটি কে দিয়েছে দেখার জন্য ফোনটি হাতে নিতেই মনটা ভালো হয়ে গেল। আমার বেস্টি কল করেছে। ফোনটা রিসিভ করুন। দোস্ত, কেমন আছিস? ভালো নেই রে, খারাপ। তোর কথা বল। আমি ভালো আছি। কেন, তোর আবার কি হইছে?
হইছে কিছু তুই বল। আচ্ছা শুন, যে জন্য তোকে কল করেছি, কাল আমাদের রেজাল্ট, সেই খেয়াল কি আছে আপনার? কি? আমি তো সত্যিই ভুলে গেছি। কালকে আমার রেজাল্ট ভালো হয়েছে, আমি একটা সুযোগ পেয়ে গেলাম। ও মা, কি বলিস? আমার তো একদমই মনে ছিল না। তা তো থাকবেই না। আর কাল স্যার সবাইকে উপস্থিত থাকতে বলে দিয়েছে। তুই তো ঢাকায়, আসবি নাকি? স্যার বলেছে আর আমি আসবো না তা কি হয়? অবশ্যই আসবো, এবার তো আসতেই হবে। কি হয়েছে তোর এত আনন্দ? তোকে তো কখনো হতে দেখিনি কলেজের কথা বললে। কাল দেখা হওয়ার পর সব বলবো, এখন রাখছি, জরুরি কাজ আছে। বাই জানু, অনেক অনেক ধন্যবাদ পাখি। তুই জানিস না তুই আমার কত বড় উপকার করেছিস। কল কাটার পর নানুমার ঘরে চলে আসলাম। নানুমা নামাজ পড়ছিল। সালাম ফিরিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, কি রে বুড়ি, কিছু বলবি? আমি আমার হাত মোচড়াতে লাগলাম। এখনই নানুমা আবার বলে উঠল, কি হলো বুড়ি, এত মোচড়ামুচড়ি করছিস কেন? ইয়ে মানে নানুমা, কাল আমার রেজাল্ট। সে তো ভালো কথা বুড়ি। হ্যাঁ তা ঠিক, কাল আমাকে কলেজে যেতে হবে। সে কি কাল? এত তাড়াতাড়ি কিভাবে? নানুমা, আমাদের তো যেতেই হতো তাই না? তাই কাল সকালেই রওনা করি, তাহলে কালকে কলেজেও যেতে পারবো। আর ইউনিভার্সিটি ভর্তির জন্য তো অনেক কাজ করতে হবে। প্লিজ নানুমা, না করো না, একদম সব বলে দিলাম। নানুমা কিছু একটা চিন্তা করতে লাগলেন আর বলতে লাগলেন, ঠিক আছে, যেহেতু ফিরতেই হবে তাহলে কালকে চলে যাব। আমি বৌমার সাথে কথা বলে নিচ্ছি, তুই যা সব গুছিয়ে নে। মনে মনে অনেক খুশি হয়েছি এই সাইকোর হাত থেকে বাঁচার জন্য যে এটি বেস্ট। নানুমা আন্টি মার সাথে কথা বলতে চলে গেলেন আর আমি নাচতে নাচতে রুমে চলে এলাম আর গাইতে লাগলাম, আহা কি আনন্দ আকাশে বাতাসে, কত মজা, এই সাইকোর হাত থেকে বেঁচে যাব কাল। এই কটা দিনে যে ভয়ঙ্কর রূপ আমি দেখেছি, আল্লাহ গো, আর দেখতে চাই না। তখনই আজ সকালের কথা মনে পড়ে গেল। সকালে ঘুম থেকে উঠে বাগানের দিকে হাঁটতে যাচ্ছিলাম, তখনই বাসার বাউন্ডারির ওপর থেকে কিছু বাচ্চার খিলখিল করে হাসার শব্দ পেলাম। গেটের কাছে এসে সেদিকে উকি দিয়ে দেখি ছোট্ট একটা পার্ক, কিছু বাচ্চা খেলছে সেখানে। অনেকে এক্সারসাইজ করছে, বুড়ো জোয়ান সবাই হাঁটছে, কেউ কেউ দৌড়চ্ছে। বাচ্চারা যেখানে খেলছে সেখানেই অনেক দোলনাও আছে। ছোট থেকেই দোলনার উপর বরাবরই অ্যাট্রাকশন বেশি। আমি আর কোনো দিক না তাকিয়ে ছুটলাম সেদিকে। যেই দোলনায় বসে দোল খেতে লাগলাম, তখনই একটি 5 থেকে 6 বছরের বাচ্চা এসে আমার সামনে হাজির। তাও আবার 2 হাত কোমরে দিয়ে আমার দিকে ভয়ানক দৃষ্টি মেলে তাকিয়ে আছে। তাই আমি তার গাল একটু টেনে বললাম, কি হয়েছে রে পিচ্ছি, এভাবে তাকিয়ে আছিস কেন? যেন আমি তোর খেলনা চুরি করে পালিয়েছি। পিচ্ছি সেই একই রকম ভাবে তাকিয়ে বলতে লাগে, তার থেকেও বেশি করেছো তুমি। আমি বিস্ময় হয়ে গেলাম এর কথা শুনে। চোখ ছোট ছোট, পিচ্ছির নাক টান দিয়ে বললাম, কি বলিস রে পিচ্ছি? পিচ্ছি এবার আঙুল তুলে আমাকে শাসিয়ে বলতে লাগে, এটা আমার দোল না, তুমি কেন বসেছো, উঠো। আমিও পিচ্ছিকে দুষ্টুমি করে বলতে লাগলাম, তোর নাম কি লেখা আছে রে পিচ্ছি? তখনই পিচ্ছি চিল্লিয়ে কাউকে ডাকতে লাগে, চাচ্চু। তখনই কেউ আমার পিছে এসে দাঁড়ায়। পিচ্ছি তখন বলতে লাগে, চাচ্চু আমার দোল না, ছাড়তে বলো। বলে হাও মাও করে কেঁদে দিল। আমি ভয় পেলাম কিছুটা। তখনই পেছন থেকে একটা ছেলে এসে মেয়েটির কান্না থামাতে লাগে। মেয়েটি কান্না দেখে মনে হচ্ছে কেউ বা আমি তাকে মেরেছি। আমি দাঁড়িয়ে গেলাম ভয়ে। পিচ্ছিটি সাথে সাথে কান্না থামিয়ে দোলনায় চড়ে বসে। আমি তো অবাক, কি সাংঘাতিকই পিচ্ছি। আমি পিচ্ছির দিকে তাকিয়ে আছি ড্যাপ ড্যাপ করে। পিচ্ছিটি আমাকে সাথে সাথে চোখ টিপ মারে। আল্লাহ গো আল্লাহ, এই পিচ্ছির কর্মকাণ্ডকে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। তখনই ওই ছেলেটি আমার দিকে ফিরে বলতে লাগে, কিছু মনে করবেন না, স্নেহা একটু দুষ্টু, যা চায় তা হাসিল করে নেয়, যেভাবেই হোক, একদম আমার মতো। হাসতে লাগলো। আমি তো তাদের কাণ্ড দেখে বেককল বনে গেলাম। ভ্যাবলার মতো তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। তখনই ছেলেটি আমার দিকে হাত বাড়িয়ে দেয়। হাই, আই এম রিয়ান। হাত বাড়িয়ে দিয়ে ওনার কথায় আমার হুঁশ ফেরে। এতক্ষণ তাদের কাণ্ডে বেহুশ ছিলাম। আমিও তার সাথে হ্যান্ডশেক করে বলে উঠলাম, হ্যালো, আমি কায়নাত কুহু। ওহো, নাইস নেম, বাট ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই কল কায়নাত? হ্যাঁ, কেন নয়। রিয়ানের সাথে যখন কথা বলছি তখনই রিয়ানের পেছনে তাকিয়ে দেখি ইউসুফ ভাইয়া দুহাত বুকের মাঝে গুজে লাল লাল চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এখন আমার হাত পা কাঁপছে রীতিমতো, কারণ যতদিন এই ব্যাটার এমন লুক আমি দেখেছি ততদিন কপালে আমার বাস থাকে। শেষ হয়ে যায়। সকালে
এতক্ষণ এখানে কি হচ্ছিল ইউসুফ উপর থেকে দাঁড়িয়ে কফি খেতে খেতে। যখনই কুহুকে সে দেখে অন্য কারোর সাথে কথা বলছে তখনই নিচে নেমে পার্কে চলে আসে। আর তার উপর যখন দেখলো কুহু হাত মিলাচ্ছে সামনে ছেলেটির সাথে তখন যেন তার মাথায় রক্ত চড়ে বসে। ইউসুফ ধীরে ধীরে রেস করে কুহুর পাশে এসে দাঁড়ায়। হাই ইউসুফ ভাইয়া, কেমন আছেন? ভালো, তুমি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আন্টি আঙ্কেল কেমন আছেন? শুনলাম আপনারা নাকি চলে এসেছেন একেবারে। হ্যাঁ ভালো আছে। তোমার আব্বু কেমন আছে? বাসায় এসো সময় করে। জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আসবো একদিন সময় করে। আচ্ছা তাহলে থাকো, আমরা যাই। তখনই রিয়ান বলে ওঠে, কুহুর হাত ধরে কায়নাতকে চিনেন আপনি? হ্যাঁ, ও আমার ফুফাতো বোন। ওহো আচ্ছা। ইউসুফ ভাইয়া আর কিছু না বলে টানতে টানতে আমাকে নিয়ে যেতে লাগলেন। আর তা দেখে রিয়ান হাঁ হয়ে তাকিয়ে রইল। আর আমি বলতে লাগলাম, কি হয়েছে ভাইয়া, এভাবে টানছেন কেন? ব্যথা পাচ্ছি তো। উনি আমার কথা শুনে শুধু তার ভয়ানক দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করলেন। সাথে সাথে আমি চুপসে গেলাম। আর এদিকে আমার হাতের 12টা বাজিয়ে দিচ্ছেন। কিছু বলতেও পারছি না, বুঝতেই পারছি না কি এমন করলাম যার জন্য উনি এমন করে যাচ্ছেন। উনি আমাকে টেনে হিচড়ে বাগানের সাইডে নিয়ে আসলেন, যেই সাইডে উনি সেদিন ফায়ারিং করেছিলেন। ভয়ে আমার গলা শুকিয়ে গেছে। না জানি সত্যি আজ আমাকে গুলি করে দেন। উনি আমার হাত ছেড়ে সেখানে বিছানার সোফা সেট বসলেন। আর আমি এদিকে আমার হাতে হাত বুলোচ্ছি। হাতটা লাল হয়ে আঙুলের ছাপ বসে আছে। তখনই তিনি হুঙ্কার দিয়ে রূপালীকে ডাকতে লাগলেন। মন হুঙ্কার আমিও কেঁপে উঠলাম। রূপালী দৌড়ে আসতেই তিনি বলতে লাগলেন, আবার রুম থেকে আমার রিভলভারটা নিয়ে আয়, আর হ্যান্ড ওয়াশ নিয়ে আসবি, সাথে 1 বালতি পানি। এদিকে রিভলভারের কথা শুনে আমার হাত পা কাঁপতে লাগলো। ভয়ে গলা শুকিয়ে কাঁপে গেল। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। এই বুঝি গিলে ফেলবে আমাকে। আমি ভয়ে কিছু জিজ্ঞাসাও করতে পারছি না। তখনই রূপালী সব কিছু নিয়ে হাজির। তিনি রিভলভার তার হাতে নিয়ে রূপালীকে বলে বালতি হ্যান্ড ওয়াশ আমার দিকে দিতে। আমি তো কিছু বুঝতেই পারছি না। রূপালীকে উদ্দেশ্য করে বলে উঠলে, এগুলো ওর সামনে রাখ, আর ভেতরে যা, আমার ফোনটা নিয়ে আয়। রূপালী চলে যেতেই আমাকে বললেন, শুরু করো। খুব শান্তভাবে রিভলভার দেখতে দেখতে বললেন। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, কি শুরু করব? তিনি আবার বলতে লাগলেন, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে করতে থাকবি। আর একটা কথা, যদি তুই জিজ্ঞেস করিস তাহলে রিভলভার দেখিয়ে শুট করে দেবো। আমি কি করব বুঝতে পারছি না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি আমার বাম সাইডে গুলি করলেন। আমি সাথে সাথে মাটিতে বসে হাত ধুতে লাগলাম আর কাঁদতে লাগলাম। আমি পাক্কা 3 ঘন্টা হাত ধুয়েছিলাম। তারপরেও তিনি আমাকে থামতে বলেননি। আন্টি আর নানুমা বলে তাকে থামাতে পেরেছে। লাস্ট মামা এসে থামিয়েছেন। তখন তিনি আমার কাছে এসে ফিসফিসিয়ে বললেন, আর কখনো যাতে কারোর সাথে হ্যান্ডশেক করতে না দেখি। বলেই চলে গেলেন। আর আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি তার যাওয়ার দিকে। আল্লাহ, কি ভয়ঙ্কর অনুভূতি। এটা তো গেল আজকের কথা। সেদিন তো আমাকে কত বকা না দিলেন। সেদিন টিকটক করছিলাম নতুন ভাইরাল হওয়ার শখে। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল। এইটাতেই যেই না জ্যাকলিনের মতো কোমর দুলাতে স্টেপ দিতে নিছি, অমনি আমার গালে ঠাস করে চড় পড়লো। চড়টা খুব জোরেই দিয়েছে। চোখে জল এসে গেছে। সামনে তাকিয়ে জোরে চিল্লিয়ে বললাম, ইউসুফ ভাইয়া। তখনই আবার পড়লো একটা থাপ্পড়। আমি এবার 2 গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে। ফর্সা মুখখানা টমেটোর মতো লাল হয়ে আছে, চোখগুলো লাল। এবার কয়েকটা শুকনো ঢোক গিললাম। তখনই তিনি চেঁচিয়ে বলতে লাগে, আমার বাসায় সব ফষ্টি নষ্টি চলবে না। তোর তো অনেক সাহস, তুই কেমন করে কাজ করলি? আর এসব শাড়ি টাড়ি কেন পরেছিস? সব খোল, যা সব খোল, নয়তো রাতে তোকে কবরস্থানে ফেলে রেখে আসবো, বদকথাকার। বলে চলে গেলেন। এদিকে আমার হাওয়া টাটা। কি দোষটা করেছিলাম শুনি? একটু টিকটকেই তো করছিলাম, শালা সাইকো। আমার গালের 12টা বাজিয়ে চলে গেল। কত কষ্ট করে এত সুন্দর করে সেজেছি, আর উনি সব নষ্ট করে চলে গেল। ওদিকে আমার সব বান্ধবীরা এইটা করা অলরেডি শেষ। এখন কি করব? কেন যে নানু আমাকে এখানে পাঠালো বুঝলাম না। ভাবতে ভাবতে আয়নার সামনে দাঁড়ালো কুহু। তারপর মেকআপ তুলতে তুলতে ইউসুফের 14 গোষ্ঠীকে বকে উদ্ধার করতে লাগলাম। এসবের পরেও কি সাইকোর এখানে থাকা যায়? থাকবো না। কাল সকালেই চলে যাব। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুমের মাঝে হঠাৎ অনুভব করলাম কেউ আমাকে খুব কাছে থেকে পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পর আমার ঘাড়ে কারোর গভীর নিঃশ্বাস অনুভব করলাম। সাথে চোখ মেলে তাকিয়ে দেখি
চোখ মেলে দেখি একটি ছায়ামূর্তি, যা আমার পাশে বসে। মুহূর্তেই চোখ বন্ধ করে ফেললাম ভয়ে। গলা দিয়ে আওয়াজ আসছে না আমার। ঘামতে শুরু করেছি রীতিমতো। আবার মিটমিট করে চোখ খুলে দেখি আমার পাশে কেউ নেই। সাথে 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 পাশে থাকা টেবিল ল্যাম্প চালিয়ে দেখি আসলেই কেউ নেই। ভয় করতে লাগলো, চিনটিন নয় তো। আশেপাশে ভালো করে পর্যবেক্ষণ করলাম, না কেউ নেই। হয়তো মনের ভুল, তাই চোখ বন্ধ করে চাদর নাকে মুখে দিয়ে শুয়ে পড়লাম। দোয়া ইউনুস পড়তে লাগলাম, কিন্তু মনের মাঝে সংশয় রয়েই গেল। আমি স্পষ্ট কারণ নিঃশ্বাস আমার ঘাড়ে পেয়েছি। তাহলে সে কই গেল? আর ওই ছায়ামূর্তিটাই বা কই গেল? আচ্ছা, এ বাসায় ভূত টুত নেই তো? ভয়ে গলা শুকিয়ে কাট আমার। এই সাইকো থাকতেও আবার ভূতের উপদ্রব, বাঁচাও আল্লাহ। এসব বিড়বিড় করতে করতে ঘুমিয়ে গেলাম এক পর্যায়ে। উপরে চলে গেল। আর এদিকে তখন ইউসুফ দরজার আড়াল থেকে এসব শুনে হাসতে লাগলো। তখন ইউসুফ এসেছিল তার ঘরে। এটি কুহু আসার পর থেকে রোজের কাজ। কুহু ঘুমিয়ে যাওয়ার পর ওর রুমে এসে ওর পাশে বসে থাকা আর তার মুখখানি বসে বসে দেখা। এই মুখখানিতে যে কত মায়া কেউ গভীরভাবে পর্যবেক্ষণ না করলে বুঝতেই পারবে না। কখনো কখনো ওর অজান্তে অনেকবার চুমুও গিয়েছে ইউসুফ, কিন্তু বেচারি এতই ঘুম কাতুরে পাগলি মেয়ে বলে মুচকি হাসলো। তারপর নিজের রুমের দিকে পা বাড়ালো। সকালবেলা, আজ খুব সকালে ঘুম ভাঙলো, তাই নামাজ পড়ে নিলাম। আজ আমার রেজাল্ট পাবলিশড হবে। ভয় লাগছে খুব। দোয়া করছি যেন 4 পাই, তাহলে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো। তার সাথে আনন্দ যে এখান থেকে আজ চলে যাব ইয়াহু। তাড়াতাড়ি রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে নিচে নেমে আসলাম। নানু কই? চল, এখন না বের হলে 2টার আগে পৌঁছতে পারবো না। হ্যাঁ বুড়ি, আসছি। আন্টিমার কাছে আর মামার কাছে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলাম। আসার সময় সাইকোকে দেখলাম না, হয়তো ঘুমোচ্ছে। আমার জন্য ভালোই হয়েছে, ভালো হয়েছে বেঁচে গেছি। মনে মনে খুব খুশি হয়েছি। এবার কাকে জ্বালাবি সাইকো? এদিকে ইউসুফ মাত্রই বাসায় ঢুকে জানতে পারে তার দাদু চলে গেছে। সাথে সাথে তার মেজাজ খারাপ হয়ে গেল। তারপর কিছু একটা ভেবে তার মার ঘরে পা বাড়ালো। মম, আসতে পারি? কিচ্ছু বুঝতে পারে না। ইউসুফ এসে আরে এসো ইউসুফ। পাপা, আমি কিছু বলতে চাই। বলো। আচ্ছা, আমরা যেহেতু বিদেশে ছিলাম, তাই হয়তো দাদু আমাদের সাথে থাকেন না বা কুহুর জন্য যেতে চাননি। তো এখন আমরা বিডিতে আছি। উনি কেন আলাদা থাকছে? আমিও কাল মাকে এই কথা অনেকবার বুঝিয়েছি, তিনিও কুহুর পড়াশোনার জন্য আসতে চাইছেন না। তো এখন কুহুর এক্সাম শেষ, ওই এখানে ভার্সিটি ভর্তি করে দেবনি আমরা, তাহলেই তো হয়। তাও ঠিক। আচ্ছা, আমি মার সাথে কথা বলছি। পাপা, তোমার বলতে হবে না, তুমি বললে হয়তো না করে দেবে। যা করার আমি করছি। ভেবে হেসে দিল। ইউসুফের বাবা বললেন, ময়মনসিংহে ঢুকে গেছো অনেকক্ষণ, কিন্তু জ্যামের কারণে আটকে গেছি ব্রিজে। কলেজে এসে গেছি। নানুমা আমাকে কলেজে নামিয়ে বাসায় চলে গেছে। গেটের সামনে যেতেই আমার ফ্রেন্ডসরা দাঁড়িয়েছিল। আমাকে দেখে দৌড়ে সবাই কাছে এলো আর আমরা গ্রুপ হাগ করলাম। রেজাল্ট জেনে বাসায় চলে আসলাম। সাথে লিজাকে নিয়ে আসলাম, পার্টি করবো আজ। তাই ওমা, এত ডেঞ্জারাস সাইকো তোর ভাই। আমার তো দেখতে ইচ্ছে করছে তোর ভাইকে। লিজাকে সাইকোর কথা সব বললাম। শোনার পর এসব বলতে লাগলো। আমি বললাম, হ্যাঁ, দেখলে অবশ্য ক্রাশ খেয়ে যাবি, গ্যারান্টি সহ। যাই হোক, আজ আমি মুক্ত, আমার খুব ভালো লাগছে বলে গান ধরলাম। আজ মে উপর আসমান নিচে, আজ মে আগে জামানা হে পিছে। আমার গান শুনে খিলখিল করে হাসতে লাগলো, সাথে আমিও। তখনই কলিং বেল বেজে উঠলো। তুই বস, হয়তো নানুমা আসছে, বাজারে গিয়েছিল তখন কি জানি আনতে। আচ্ছা যা। আমি লাফাতে লাফাতে গেট খুললাম আর বলতে লাগলাম, নানুমা তোমার অত দেরি। বাকি কথা আর বলতে পারলাম না। সামনের ব্যক্তিটির দিকে তাকাবার পর গলায় কথা আটকে গেছে। তবদা লেগে গেলাম। আমি ভূত দেখার মতো তাকিয়ে আছি তার দিকে, আর উনি এক রহস্যময় হাসি ঠোঁটে লাগিয়ে বলতে লাগে, কি রে কুহু, ভয় পেয়েছিস বুঝি? আমি এক ঢোক গিলে বলতে লাগলাম, আপনি? কাপা কাপা কণ্ঠে তিনি এবার বিরক্তি ভাব নিয়ে আমাকে ধাক্কা দিয়ে বললেন, ভেতরে ঢুকতে ঢুকতে, সর সামনে থেকে, ঢুকতে দে। আমি তখন তার দিকে তাকিয়ে আছি আর ভাবছি উনি এখানে, কিন্তু কেন? মাথা ভন 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 করে ঘুরছে। যার কাছ থেকে পালালাম সে এসে হাজির। এখন কি হবে? আমাকে এভাবে দেখে তিনি ধমক দিয়ে বললেন, দাঁড়িয়ে আছিস কেন? যা পানি নিয়ে আয়।
আমি মাথা নাড়িয়ে পানি আনতে চলে গেলাম। পানি এনে তার হাতে দিতেই তিনি উঠে দাঁড়ালেন আর বলতে লাগলেন, দাদু কই গেছে? বাজারে। কি ব্যাপার, আমাকে দেখে তোর চেহারা 12টা বেজে গেছে কেন? আমার কানের কাছে ফিসফিসিয়ে বলতে লাগলেন, আমাকে দেখে বুঝি খুশি হসনি? উনি আমার এত কাছে আসতে কেমন জানি ফিল হতে লাগলো, কিন্তু ভালো লাগছিল সেই ফিলিংসটা। টিভিতে দেখেছি যখন নায়ক তার নায়িকার কাছে আসে তখন নায়িকা কেমন ব্লাশিং করে, আমারও তেমন হচ্ছে। তার সাথে কান যেন গরম হয়ে যাচ্ছে। তখনই তিনি ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, এই তুই এমন করছিস কেন? ওনার কথা শুনে আমার সব ভালো লাগার ফিলিংস ফুস হয়ে গেল। আসলে সাইকো শালায় এইটা। আমি চেঁচিয়ে বললাম, আপনার ইচ্ছা আমার কি? হ্যাঁ, এতদিন আপনার বাসায় ছিলাম তাই আপনাকে কিছু বলিনি, বুঝলেন? এটা আমার বাসা, এই বাসার গন্ডি, বুঝলেন? আর হ্যাঁ, যে কদিন এখানে আছেন আমার ধারে কাছে আসবেন না, নয়তো আপনার খবর আছে, বুঝলেন? হ্যাঁ। ভাব নিয়ে চলে আসলাম আমার রুমে। এদিকে কুহুর কথা শুনে ইউসুফ ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে আছে কুহুর যাওয়ার দিকে। কিছুক্ষণ পর যখন বুঝতে পারলো কুহু তাকে দাপট দেখিয়ে চলে গেছে, মেজাজ বিগড়ে গেল তার। কি সাহস এই মেয়ে, গুনে গুনে 7 বছরের বড় তার আমি, আর আমাকে এত ডায়লগ দিয়ে গেল, তাও আবার আমার দাদু বাড়ি দাঁড়িয়ে। সে কি ভুলে গেছে তার থেকে আমার এই বাড়িতে অধিকার বেশি? খুব ঝাঁজ না তোর? দাঁড়া, বের করবো তোর ঝাঁজ। রাগে ফুসতে ফুসতে সোফায় বসে পড়লো ইউসুফ। তখনই তার দাদু আসে। দাদুকে আগেই কল করেছিল সে। তার দাদু তাকে রুমে দিয়ে মাগরিবের সালাত আদায় করতে যায়। আর ওইদিকে লিজা কুহু আর ইউসুফের কথা শুনে হাসতে হাসতে শেষ। সন্ধে হয়ে আসছে দেখেও সেও বেরিয়ে যায়। মধ্যরাতে ঘুমের মধ্যে মনে হলো আমি হাওয়ায় ভাসছি। পিটপিট করে চোখ মেলে দেখছি আমার উপর, মাথার উপর খোলা আকাশ, আর আমি কারোর কোলে। ভালো করে তাকিয়ে দেখি আমি সাইকোর কোলে। আর আমরা এই মধ্যরাতে ছাদে। কিছু বলবো তার আগেই ধরাম করে ফেলে দিল আমাকে। আহ, অসভ্য লোক, এমন করলেন কেন? আর আমাকে এখানে কেন আনছেন এত রাতে? এসবের মানে কি? ফাজলামো করেন? তিনি কিছু না বলে সোজা ছাদের দরজার সামনে গিয়ে দাঁড়ালো আর আমার দিকে ফিরে বাঁকা হেসে দরজা লাগিয়ে দিলেন। আমি দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে লাগলাম আর চিল্লিয়ে বলতে লাগলাম, শালা সাইকো, তোরে পাইলে তোর চুল ছিড়মু, আর আমি আমার চানটা কয়লা কইরা ফেলতেছে। খোল তুই। নানুমা, নানুমা। তখনই সাইকো বলে উঠলো, তুই তো ভারী বেয়াদ্দ, ভেবেছিলাম তোকে একটু শিক্ষা দিয়ে ছেড়ে দেবো, এখন দেখি চলবে না, সকাল পর্যন্ত আটকে রাখবো। আর এখন তুই এখানে বসে বসে মশার কামড় খা, তাহলে তোর শরীরে ঝাঁঝটা কমবে। বলেই চলে গেল সাইকোটা। আর আমি এদিকে কেঁদে কেঁদে শেষ। এইটা আসলেই সাইকো, আর হাত পা কামড়ে দিচ্ছে মশা। আমি তোকে ছাড়বো না সাইকো। চোখে তীব্র মাত্রায় আলো পড়ায় ঘুমটা ভেঙে গেল আমার। চোখ মেলে দেখে আমি খোলা আকাশের নিচে শুয়ে আছি। ধীরে ধীরে উঠে বসলাম। সারা শরীর অনেক ব্যথা করছে। ভালো করে তাকিয়ে দেখি আমি ছাদে। পরক্ষণে কাল রাতের কথা মনে পড়ে গেল সব। সাইকো শালাটা আমায় এখানে আটকে রেখে চলে গেছে। বসে বসে সাইকোকে বকছি, তখনই আমার কপালে কিছু একটা পড়লো, ঠান্ডা ভারী তরল জাতীয়। কপালে হাত দিয়ে সামনে এনে দেখি পাখি শালা হাগু করে দিছে কপালে। শালার পাখি আর জায়গা পেলি না, সব রেখে আমার কপালে। মেজাজটা আরো খারাপ হলো। শালা আমার ভাগ্যটাই খারাপ। এই জন্য তোরে ছড়মুনো আমি। রাগে গজগজ করতে করতে রুমে চলে আসলাম। তারপর ওয়াশরুমে ঢুকে পড়লাম। পানির নিচে দাঁড়িয়ে আছি, পুরা শরীর জ্বলছে, সাথে সারা শরীরের জায়গায় জায়গায় মশার কামড়ে ফুলে গেছে। শালা কত বড় হেনস্থাটা করলো আমারে। এর শাস্তি তোরে রাতে দিমু আমি, নয়তো আমার নাম কুহুনা। গোসল শেষে রেডি হয়ে নিচে নেমে আসলাম। খাবার টেবিলে নানুমা আর সাইকো বসে খাচ্ছে আর গল্প করছে। বাহ, নাতিকে পেয়ে নাতনিকে ভুলেই গেছে। আমাকে নিচে নামতে দেখে নানু বলতে লাগে, আরে বুড়ি, কই ছিলি? রুমেও পেলাম না। আর তোর সারা শরীরে এমন ফোলা কেন? হাম হলো না তো? নানুর কথায় বিরক্ত লাগছে। নাতিকে পেয়ে আমাকে ভুলেই গেল। মুখ ভার করে উত্তর দিলাম, মশা কামড়িয়েছে। মশা আসলো কই থেকে? তুই রাতে কয়েল জ্বালাস নাই? তখনই আমার মুখের কথা কেড়ে নিয়ে বলতে লাগে সাইকোটা। বলে হেসে কুটি কুটি হচ্ছে। এর হাসি দেখে গা আরো জ্বালা করছে। মন তো চাইছে ওকে মৌমাছির কামড় খাওয়াতে। নানুমা হাসতেছে। আমার রাগ আরো বাড়ছে। তাই ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে গেলাম। আর নানুমা চিল্লিয়ে বলে যাচ্ছে পেছন থেকে, বুড়ি কই যাস? নাস্তা তো করে যা। আমি আর পেছনে তাকালাম না। না, তার ডাক সাড়া দিলাম, খাওয়া তোমার
খাও তোমার গুণধর নাতিকে বসিয়ে বসে। আমি কে? আমি তো এখন পর হয়ে গেছি। বের হয়ে কল দিলাম লিজাকে। আর কতক্ষণ? এসে গেছি। কি তাহলে ফোনটা ধরলি কেন? আর 2টা টাকা কেটে নিল। কিপটে রে তুই, এভাবে তাকাচ্ছিস কেন? আচ্ছা সরি, কই যাচ্ছি আমরা তা তো বল। বলছি সামনের বস্তিতে যাব। কিন্তু কেন? পাগলের মতো হাসছিস কেন? এই তোর মাথা ঠিক আছে তো? চল, গেলেই বুঝবি রাতের বেলা। ইউসুফ মাত্র এসেছে বাহির থেকে। ময়মনসিংহ শহরটা আজকে ঘুরে দেখেছে। সাথে সাথে তার বিদেশে থাকাকালীন তার কিছু বন্ধু হয়। তার একজন ময়মনসিংহের মেয়রের ছেলে উদয়, সেও এসেছে। ভালোই কেটেছে দিনটি তার। এখনো অনেক ক্লান্ত সে, তাই বাহির থেকে এসে বিছানায় গায়ে এলিয়ে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ যাওয়ার পর উপলব্ধি করে তার শরীরে কিছু হাঁটছে। প্রথমে গুরুত্ব দিল না সে, পর মুহূর্তেই মনে হচ্ছে কিছু কামড় দিচ্ছে। 1-2বার ইগনোর করার পর যখন দেখলো না, ক্রমশই বাড়ছে, ততক্ষণে দাঁড়িয়ে যায়। সারা শরীর চুলকাতে শুরু করে, সাথে কামড়ে। দ্রুত বিছানা ত্যাগ করলো ইউসুফ। চুলকাতে চুলকাতে খেয়াল করলো তার বিছানায় লাল পিঁপড়ে ভরা। সাথে সাথেই দাদু বলে চিৎকার করতে লাগলো ইউসুফ। তখন ইউসুফের দাদু দৌড়ে রুমে আসে। কি হলো ইউসুফ? ইউসুফ রাগে বলতে লাগে, দেখ বিছানায় তাকিয়ে। হায় আল্লাহ, এত লাল পিঁপড়া কই থেকে আসলো? আচ্ছা দাঁড়া দাদু ভাই, বেডশিট চেঞ্জ করে দিচ্ছি। তোর তো সারা শরীরে লাল করে ফেলেছে কামড়িয়ে, তুই বরং গোসল করে নে। ইউসুফ রাগে ফুঁসতে ফুঁসতে ক্যাবিনেটের ভেতর থেকে তোয়ালে নিতে লাগলো। তখনই শুনল তার দাদুর বিড়বিড় করে কিছু কথা বলা। বুঝলাম না কি হচ্ছে। কাল আমার নানু ভাইকে মশা কামড়ে দিয়েছে, আজ আমার দাদু ভাইকে পিঁপড়ে কামড়াচ্ছে। কি হচ্ছে না জানি, কার নজর লেগেছে আমার নাতিদের। বেডশিট চেঞ্জ করে তিনিও চলে গেলেন। আর ইউসুফ এখন বুঝতে পারছে হে আর কারও না, বরং কুহুর কাজ। রাগ উঠে গেল তার মাথায়। এতটুকু মেয়ে তার সাথে পাঙ্গা নিচ্ছে, এর বিহিত সে করেই ছাড়বে, যেন পরবর্তীতে আর চোখ তোলার সাহস না পায়। রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল সে। হ্যাঁ জানি, সবটা দেখছি আমি দরজার আড়াল থেকে। বাদরের মতো লাফাচ্ছিল আর চুলকাচ্ছিল নিজের শরীর। আমার কলিজা আজকে ঠান্ডা হয়ে গেছে। বোন, তুই থাকলে দেখতে পাইতি। তুই পারিসও, বেচারার কি হাল করেছিস না জানি। কোন বেচারা না বুঝলি? পুরাই সাইকো। জানটারে কয়লা বানাইছে এই কয়দিনে, আর তুই বেচারা কস। যা, তোর সাথে কথা কমু না, রাখ ফোন বলে কল কেটে দিলাম। হে কি দরদ সবার, সবাই সাইকোর পক্ষে কথা কয়। দরজার উল্টা পাশে বসে ফোনে কথা বলছিলাম, তখনই হুট করে দরজা লাগানোর শব্দে পেছনে পেছনে পরে তাকাতেই চক্ষু আমার ছানা বড়া। সাইকো দরজা আটকে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর আমার দিকে ভয়ানক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আপনি আমার রুমে কেন আর দরজা লাগিয়েছেন কেন? কাপা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করতে লাগলাম। তিনি আমার কথার উত্তর না দিয়ে বাঁকা হাসলেন আর আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি তার এভাবে এগিয়ে আসতে দেখে খাটের একদম পাশে প্রান্তে চলে আসি আর উনি সাথে সাথে আমার হাতটি টান দিয়ে তার কাছে নিয়ে আসে। তারপর খাট থেকে নামিয়ে আমাকে উল্টো দিকে ঘুরিয়ে তার বুকের সাথে আমার পিঠ চেপে ধরলেন। ঘটনাটা মুহূর্তে হওয়াতে আমি কে বুঝে ওঠার আগেই এমন হয়ে গেল আর আমি ভয়ে চোখ বন্ধ করে কাঁপতে লাগলাম। আর উনি আমার কানের কাছে মুখ এনে বলতে লাগলেন, খুব সাহস তোর, আমার সঙ্গে পাঙ্গা নিতে আসিস? তোর সাহসে তারিফ করতে হয় না, আমার যে এত সাহস পছন্দ না। তুই ভুলে গেলে কি করে আমি তোকে ধরতে পারলে আমি কি করব? আমি কেঁদে দিলাম ভয়ে। সত্যি মজার ছলে ভুলে গিয়েছিলাম আমি একটা সাইকোর সাথে লেগেছি, যে কিনা উঠতে বসতে বন্দুক আমার নাকের ডগায় ধরে রাখে। আমি কাঁদতে কাঁদতে বললাম, ভাইয়া প্লিজ ছেড়ে দিন, আর করব না, আর আপনার সামনেও আসবো না। ফুপিয়ে কাঁদতে লাগলাম, তাতে যেন কোনো কাজই হলো না। উল্টো উনি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন আর উনিও আমার উপর চড়ে বসলেন। আমি তাকে সরাতে চাইছি, তাই উনি আমার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে আর একটা কামড় বসিয়ে দিলেন জোরে। আমার যেন জান বের হয়ে যাচ্ছে। আমি চিল্লাতে লাগলাম। আমার চিল্লানো শুনে আরো জোরে একই জায়গায় আবার কামড় বসিয়ে দিলেন। এদিকে ব্যথায় আমার জান যায়। কিছুক্ষণ পর তিনি আমাকে ছেড়ে উঠে পড়লেন আর বলতে লাগলেন, নেক্সট টাইম আমার সাথে লাগতে আসার আগে আজকে রাতটা মনে করে নিস। বলে তিনি হন হন করে বের হয়ে গেলেন। আমি এদিকে কামড়ের জায়গায় হাত চেপে কাঁদতে লাগলাম। খুব ব্যথা করছে। মনে মনে পণ করলাম বেঁচে থাকলে কখনো তার মুখোমুখি হব না।
আমি তো ভুলেই গিয়েছিলাম যে এ সাইকো। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে যাই। এভাবেই চলে গেল এক সপ্তাহ। সাইকো আমাদের তার সাথে তাদের বাসায় নিয়ে আসে একেবারের জন্য। আমার এতটুকু পরিমাণ ইচ্ছে ছিল না তার বাসায় আসার। কেনই বা থাকবে? উনি আমার সাথে ওই দিন কি কাজটা করলেন এখনো কামড়ের দাগটি রয়েছে। যতদিন এই দাগটি থাকবে ততদিন আমি ওই কথা চাইলেও ভুলতে পারবো না। ওই দিনের পর থেকে আমি তার সাথে কথা বলিনি, ইগনোর করি তাকে। যেখানে তিনি সেখানে আমি আমার ছায়া ফেলি না। কিন্তু তিনি আমার সাথে এ কদিনে অনেকবার কথা বলার ট্রাই করেছেন, কিন্তু পারেনি। এদিকে আমার ভর্তির সময় চলে আসে। মামা আমাকে একটি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করিয়ে নেন। কাল থেকে আমাদের ক্লাস শুরু। তাই আর এসব বাদ দিয়ে এখন আমি আমার লাইফে ফোকাস করি। দুপুরবেলা খাবার টেবিলে বসে আছি। আন্টি মা খাবার দিচ্ছেন। নানুমার শরীরটা ইদানিং ভালো না, তাই তিনি রুমেই খেয়ে নিয়েছেন। আর মামা অফিসে। খাবার টেবিলে আমি আর আন্টি মা খাচ্ছি আর নানা রকম গল্প করছি। তখনই হুড়মুড় করে বাসায় ঢুকে ইউসুফ ভাইয়া আমাদের দিকে একবার তাকিয়ে ওপরে চলে গেলেন তিনি। আন্টি আর আমি তো পুরাই, মনে হচ্ছে অনেক রাগ করে আছেন। তাতে আবার কি, আমাদের খাবার শেষে উঠে যাব তখনই আন্টি মা বলতে লাগলেন, আম্মু একটু কষ্ট করে তোমার ভাইকে নিচে খেতে আসতে বলে আসো। আমি কি বলবো ভাবছি। আন্টিকে তো মানাও করতে পারবো না, তাই মুচকি হেসে মাথা নাড়াইলাম। সাইকোর রুমের সামনে দাঁড়িয়ে আছি, কি করব ভাবছি। ঢুকবো কি ঢুকবো না। তখনই ভেতর থেকে ইউসুফ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ওখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু বলবি? মানে আন্টি খাবারের জন্য নিচে যাইতে বলছে আপনাকে, বলেই চলে যেতে নেই। অমনি হাতে হাঁচকা টান মেরে একদম তার কাছে নিয়ে আসে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি, আর তার সাথে কাঁপাকাঁপি ফ্রি। আমি ভয়ে চোখ বন্ধ করে আছি। উনি তখন আবার দু বাহুতে চেপে ধরে বলতে লাগে, খুব সাহস বেড়েছে তাই না তো? আমাকে ইগনোর করছিস? বারবার কেন আমাকে রাখাস বলতো? আমি কি করেছি আপনাকে? ছাড়েন আমাকে প্লিজ, ব্যথা পাচ্ছি হাতে। কান্না করতে করতে বললাম। আমাকে ইগনোর করার আগে মনে ছিল না? দাঁতে দাঁত চেপে বললেন। তখনই আমার রাগ উঠে গেল। তাকে ধাক্কানোর পর যখন তাকে সরাতে পারছিলাম না, তখনই চিৎকার করে বলতে লাগলাম, কি পেয়েছেন কি? হ্যাঁ আমাকে, আপনি আমাকে ছাড়ুন, নয়তো আন্টি আমি সব বলে দিব। হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম। তখনই তিনি আরো জোরে ধরলেন হাত, আর সাথে আমাকে তার আরো কাছে নিয়ে আসলেন, আর আরেক হাত দিয়ে কোমরে চেপে ধরলেন জোরে। মনে হচ্ছে তার নখ আমার জামার উপর দিয়েই গিথে যাচ্ছে শরীরে। আমি আরো জোরে কেঁদে দিলাম, আর কাঁদতে কাঁদতে বলে উঠলাম, আমি আন্টি মাকে সব বলে দিব, আপনি একটা অসভ্য। তখনই তিনি আমার হাত ছেড়ে দিলেন। আমি হাত ছাড়া পেয়ে তাকে ধাক্কা দিতে লাগলাম, কিন্তু ব্যর্থ হচ্ছি। উনি আমার কোমরে একইভাবে ধরে আছেন। আমার কথাগুলো শুনে তিনি একপাশে হেসে অন্য হাত দিয়ে আমার গালে হাত রাখলেন। ওনার এমন কাজে ভয় আরো বাড়তে লাগে। কি করতে যাচ্ছেন বুঝতেছি না। আমার কান্না তখন আপনিতেই বন্ধ হয়ে গেছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে। তিনি ধীরে ধীরে আমার গালে তার হাত দিয়ে স্লাইড করতে করতে নিচে আমার ঘাড়ের পেছনে নিয়ে গেলেন, আর ধীরে ধীরে আমার ঘাড়ের উপর থেকে চুলের কাছে নিয়ে আসলেন। ওনার এই কাজে আমার কাঁদুকুতু লাগছে অনেক। অন্য সময় হলে হয়তো হেসে দিতাম, কিন্তু এখন বড় বড় চোখ করে তাকিয়ে আছি তার দিকে। তখনই চুলের টান অনুভব করি, কারণ উনি আবার কিছু চুল তার হাতের মুঠে নিয়ে আমাকে তার আরো কাছে নিয়ে আসে, আর আমি আমার চুল ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ি। ব্যথায় আমার জান বের হয়ে যাচ্ছে। তখনই তিনি আমার কোমর থেকে হাত সরিয়ে আমার নিচের ঠোঁটে তার হাত দিয়ে জোরে চেপে ধরে বলতে লাগেন, বাহ, তাই নাকি? কি বলবি? তা মমকে কি বলবি? কি অসভ্যতা করেছি তোর সাথে? তোর এই গোলাপি ঠোঁটে কিস করেছি না? তো গলায় লাভ বাইট দিয়েছি নাকি তোর বুকে? কোনটা? আমি ওনার হাত আমার ঠোঁটের উপর থেকে সরিয়ে নিজের সব শক্তি দিয়ে ধাক্কা মারলাম। তাতে উনি আমার থেকে কিছুটা দূরে সরে গেলেন, আর আমি সাথে সাথে দৌড় দিতে লাগলাম, কিন্তু ব্যর্থ হলাম। উনি আমার চুল ধরে টান দিলেন জোরে, আর আমি তার কাছাকাছি এসে পড়ি, আর উনি আমার চুল ছেড়ে আমার হাত ধরে টেনে দেয়ালের সাথে চেপে ধরে ফিসফিস করে বলতে লাগলেন, আমি তো তোর সাথে অসভ্যতা আমি করেছি তাই না? তুই জানিস অসভ্যতা আমি কি? এখন যদি তোর ঠোঁটে চুমু খায়, তোর গায়ে জায়গায় জায়গায় টাচ করি, তাহলে হবে অসভ্যতা। আমি এখন বল, করবো? না 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 ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কিছু বলবো না কাউকে প্লিজ। জোরে জোরে কেটে দিলাম এবার। তখন তিনি ধীরে ধীরে বলতে লাগেন, এক শর্তে। তিনি আমার সামনের চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বললেন। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগি, কি?
তখনই তিনি বলতে লাগেন, আমার চোখে পানি মুছিকে দিতে। আজকের পর থেকে আমি যা বলবো সব শুনতে হবে। উঠতে বললে উঠবি, বসতে বললে বসবি। বাঁকা হেসে বলতে লাগেন তিনি। আমি মাথা ঝাঁকালাম। তখনই তিনি ছেড়ে দিলেন। আমি দৌড়ে আমার রুমে চলে আসি আর বালিশে মুখ গুজে কাঁদতে লাগি। কেন এমন করেন উনি আমার সাথে? আমি থাকবো না এ বাসায়, আমি বাসায় যাব। আম্মু, আমি থাকবো না, তোমার কাছে নিয়ে যাও প্লিজ, আজ ভার্সিটিতে যাচ্ছি। সাইকোর সাথে করে নিয়ে যাচ্ছে। উনি ড্রাইভ করছেন আর আমি তার পাশে বসে বাইরে তাকিয়ে আছি। মামার আজকে নিয়ে যাওয়ার কথা ছিল, বাট মামার কাজ পড়ে যাওয়াতে সাইকোটাই নিয়ে যাচ্ছে। তিনি আমার সাথে নানান কথা বলে যাচ্ছেন। আমি শুধু হু হা করে মাথা নাড়িয়ে উত্তর দিচ্ছি। কালকে উনি আমার সাথে যা করেছেন তার জন্য আমি তাকে কখনো ক্ষমা করব না, কিন্তু তাই বলে তার রিস্ক নিতে চাই না। তাই যা জিজ্ঞাসা করেন উত্তর দিচ্ছি। উনি আমাকে নানান রকম উপদেশ দিয়ে যাচ্ছেন, যা আমি এক কান দিয়ে ঢুকাচ্ছি, অন্য কান দিয়ে বের করছি। ভার্সিটির গেটের সামনে এসে গাড়ি থামালেন। আমি নেমে যেতে নিলেই তিনি বলতে লাগেন, অল দ্য বেস্ট। আমি মুচকি হাসি দিলাম। উনি চলে গেলেন। আমি গেট দিয়ে ঢুকতেই কিছু একটার সাথে বেজে ধরাম করে নিচে পড়ে গেলাম। তখনই কায়নাত বলে ডাকে। আমি মুখ উপরে তুলে দেখি একটি সুদর্শন পুরুষ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমার কেন জানি তাকে খুব চেনা চেনা লাগছে, বাট মনে করতে পারছি না কই দেখেছি। আমি আমার শরীরের কাপড় ঝাড়ছি আর চোখে তাকে দেখে যাচ্ছি। না, আমার অবস্থা এখন এমন হচ্ছে, পেটে আছে কিন্তু মুখে নেই। তখনই লোকটি বলে উঠল, কায়নাত, কেমন আছো? আমাকে চিনতে পারছো না? আমি রিয়ান, ওই যে সেদিন পার্কে আমাদের দেখা হলো। ও হ্যাঁ, মনে পড়েছে। আপনাকে কিভাবে ভুলতে পারি? আপনার জন্য পুরো 3 ঘন্টা হাত ধুইতে হয়েছে। শেষের কথাটি বিড়বিড় করে বললাম, আর কথাগুলো মুখে মেকি হাসি দিয়ে বললাম। তাই এখানে কেন? ভার্সিটিতে মানুষ কেন আসে? এক ভ্রু উঁচু করে বললাম। তিনি মুচকে হেসে বললেন, না, আমি বলতে চাইছি তুমি এখানে ভর্তি হয়েছো। জি। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। কোন সাবজেক্ট? বিরক্ত লাগছে তার প্রশ্নগুলো, তাও মুখে হাসির রেস্টেনে বললাম, সাইকোলজি। আচ্ছা, আমি আসি বলে পা বাড়ালাম। তখনই পেছন থেকে বলে ওঠেন তিনি, ওহো, আচ্ছা শোনো, কোনো প্রবলেম হলে আমাকে বলো, আমি এখানেই পড়ি, ফাইনাল ইয়ারে। আমি মনে মনে বললাম, তোরে কেন কমু, আমি নিজেই একাই 100। কিন্তু মুখে হাসি রেখে তাহাকে বলিলাম, জি আচ্ছা বলবো, আসি বলে চলে গেলাম আমার ক্লাসের উদ্দেশ্যে। প্রথম ক্লাস নেই, সেমিনার হবে। হলে বসে বসে ফোন চাপছিলাম, তখনই হুড়মুড় করে এসে কেউ আমাকে জড়িয়ে ধরে। প্রথম ভয় পেলেও জড়িয়ে ধরা ব্যক্তিটিকে দেখে আমি চিৎকার দিয়ে উঠলাম, সাথে সেও। এ যে আমার প্রাণ প্রিয় ক্রাইম পার্টনার লিজা। আমি ওকে জড়িয়ে ধরে বলে উঠি, তুই এখানে? এত বড় সারপ্রাইজ! তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? বাধা দুজনে, একই বাঁধনে, সে কি মানো না? আমি লিজাকে টাইটলি হাগ করে বলি, আমি জানি পাখি। তখনই চোখ পড়ে লিজার সাথে থাকা মেয়েটির দিকে। মেয়েটি আমাদের দেখে হাসছে। তখনই লিজা আমার চাহনি অনুসরণ করে তাকিয়ে হেসে দিল আর বলতে লাগে, ও হচ্ছে অথই, আমার কাজিন। ওদের বাসাতে উঠেছি, আর ওই আমাদের সাথে এই ভার্সিটিতে ভর্তি হয়েছে। ওহো, ভালোই হয়েছে। হাই, আমি কুহু হাত বাড়িয়ে বলতে লাগলাম। অথই হাত না দিয়ে জড়ায়ে ধরলো আর বলতে লাগলো, আমি ফ্রেন্ডস ক্লাসমেটদের সাথে ফর্মালিটি পছন্দ করি না, তাই তুমি বলতে পারবো না, তাই সোজাসুজি তুই বলবো, তোকেও বলতে হবে। আমি কিছুক্ষণের জন্য থ মেরে রইলাম আর লিজার দিকে তাকালাম। লিজা হেসে দিল আর বলতে লাগে, ওই এরকমই। হাসতে লাগলাম সবাই। তারপর ক্লাস করে যে যার বাসায় আসলাম ভার্সিটি থেকে। ড্রাইভার চাচা নিয়ে আসছেন। ভালোই কেটেছে দিনটি। রুমে এসে শটান করে শুয়ে পড়লাম। আজ ক্লান্ত লাগছে খুব। তখনই বেডের সাইডে টেবিলের ওপর একটি গিফট বক্স দেখতে পেলাম। গিফট কে দিল ভাবতে ভাবতে বক্সটি কাছে নিয়ে আসলাম। বক্সটি খুলে তো আমি পুরোই থ হয়ে গেলাম। একটি নিউ ব্র্যান্ডের আইফোন, তার সাথে একটি লেটার। ফোনটি রেখে লেটারটা খুললাম। অবাক লাগছে, এই ইন্টারনেটের যুগে লেটার আমায় কে দিল, তার সাথে এই ফোন, তাও এত দামি। লেটারটা খুললাম। লেটারটা খুলতে 180 ভোল্টের শক খেলাম। চোখগুলো বড় বড় করে এক দফা চিঠির ওপর নিচ দেখে দিলাম। এই যে মিস্টার সাইকোর চিঠি। উনি আমাকে চিঠি লিখেছেন, বিশ্বাসই হচ্ছে না। চিঠি পড়ে তো ভয়ে আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। শালা সাইকো চিঠির মাঝেও সাইকো কি করছে ভাবা যায়। চিঠিতে লেখা,
দেখ, এই প্রিয় টিও দিয়ে আমার পক্ষে চিঠি লেখা সম্ভব না, তাই ক্যান্সেল। এখন হয়তো ভাববি চিঠি কেন লিখছে। দেখ, তোর সাথে বিগত কদিন যাবৎ খুব রুড ছিলাম, জানি অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি তোকে, তার জন্য সরি। আমি কাউকে কখনো সরি বলি না, তুই ফার্স্ট। তাই বলে আবার নাচতে শুরু করে দিস না। আর ভার্সিটিতে গিয়েছিস বলে পেখম তুলে নাচতে হবে না, আকাশে উঠতে হবে না, মাটিতেই থাকিস। আর হ্যাঁ, ছেলেদের থেকে 10 হাত দূরে থাকবি, নয়তো তোর জন্য সেটা ভালো হবে না, বুঝলি? আর হ্যাঁ, খাবার দাবার সময় মতো করবি। সারাদিন এখানে সেখানে ধেই করে ঘুরে বেড়াবি না। আমি নেই বলে যা ইচ্ছে তা করবি না। এটা ভাবিস না যে আমি নেই, আমার নজর কিন্তু তোর সাথে সব সময় আছে। তাই বলে ভ্যাবলার মতো সিসিটিভি ফুটেজ খুঁজতে যাস না। আমি এতটা চিপ মাইন্ডেড নই যে তোর নামে ক্যামেরা ফিট করব। তাই বলে এতটা ভালো নই, তো সাবধানে থাকিস। আমার কথা খেলাফ হলে না তোর জন্য ভালো হবে না। যেদিন বাংলাদেশে ফিরবো তাহলে সেদিন তোর জন্য কাল হয়ে দাঁড়াবে। সো বি কেয়ারফুল, ভালো থাকিস, বাই, খুব শীঘ্র ফিরবো। ওনার লেটার পড়ে আমি স্তব্ধ। এটা লেটার ছিল না, ছোটখাটো হুমকি। আল্লাহ প্লিজ সেভ মি। তার মানে সাইকো বাসায় নেই, কিন্তু গেল কই? জাহান নামের চৌরাস্তায় যাক, আবার কি। বাট ফোনটা সুন্দর। ফোনটা অন করলাম, ক্যামেরা সেটিং দেখলাম। বাহ, এখন আবার টিকটক আরো সুন্দর করতে পারবো। ইয়াহু! না চাইতেও সাইকো তোরে ধন্যবাদ। ফোনটা চার্জ দিয়ে নিচে নেমে আসলাম। নিচে এসে জানতে পারলাম বিজনেসের কারণে আপরুট গেছে, তাও 2 মাসের মতো নাকি সময় লাগবে আসতে। মামাও নাকি গেছেন সাথে। আমার যে কি খুশি লাগছে, কি বলবো, নাচতে ইচ্ছে করছে। যাই হোক, 2 মাস শান্তি পাবো তো। পরের দিন ভার্সিটিতে গেলাম। আজ ভার্সিটিতে তেমন ক্লাস ছিল না, তাই লিজ, আমি, তাথই মিলে পার্কে চলে আসলাম। কতক্ষণ ঘুরলাম, তারপর ফুচকা খেতে গেলাম। ফুচকা খাওয়া শেষে একটা লেকের ধারে হাঁটতে লাগলাম 3 জনে। এর মাঝে লক্ষ্য করলাম 2টি ছেলে আমাদের কখন থেকে পিছু নিয়েছে। প্রথমে মনের ভুল ধারণা ভেবে ইগনোর করলাম, কিন্তু পরবর্তীতে দেখি আমরা যেখানে যেখানে তারাও সেখানে সেখানে। এবার ডাউট হলো। তাথই আর লিজকে সব বললাম, তারাও খেয়াল করলো। তারপর আরো কনফার্ম হওয়ার জন্য অথই বলে উঠলো, এক কাজ করি, আমরা সামনে গিয়ে ওই গাছটায় লুকিয়ে পড়ি। যদি তারা আমাদের খোঁজে তাহলে আমরা কনফার্ম হয়ে যাব তারা আমাদের ফলো করছিল। যা ভাবা তাই কাজ। আমরা সামনে গিয়ে লুকিয়ে পড়লাম। লুকিয়ে দেখতে লাগলাম, তখনই বুঝতে পারলাম আমাদের ফলো করছে। তখনই আমাদের ছেলেগুলো না পেয়ে কাউকে কল করলো, তারপর তারা সেখান থেকে চলে গেল। আমরা যেন হাফ ছেড়ে বাঁচলাম। মজাও লাগছিল তাদের, আমরা মজাটা দেখালাম। তারপর আমরা হাসি হাসি করতে করতে চলে গেলাম। এভাবে কেটে যায় কিছুদিন, হাসি ঠাট্টা তামাশা করে দিন পার করলাম আমরা। এরই মাঝে কিছু নিউ ফ্রেন্ডস হয়েছে, আর আর রিজনের সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তিনি ভার্সিটিতে অনেক হেল্প করেন আমাদের। রাতে পড়তে বসছি, নতুন বই সবকিছু ঘেটে ঘেটে দেখছি। তখনই টুংটাং করে আমার ফোন বেজে উঠলো। ফোনটা রিসিভ করতেই ফোনের ওই পারের ব্যক্তিটির ভয়েস শুনে জমে গেলাম ভয়ে। ব্যক্তিটির রীতিমতো ধমকানি শুরু করেছে। আমি সাথে সাথে ফোন কেটে দিলাম। আর তখনই একটি মেসেজ আসলো ফোনে। কাঁপা কাঁপা হাতে ফোনটি তুলে স্ক্রিনে মেসেজটি দেখে আরো ভয় লাগতে লাগলো। আবার কল আসলো। হ্যালো। তো সাহস তো কম নয়, তোকে না করার পরেও তুই আমার কথার খেলাপ করলি, হ্যাঁ? এখন দেখে থাকলে আর আমার সামনে পেলে না তোকে আমি চিবিয়ে খেতাম। আমি এদিকে ভয়ে ফ্রিজ হয়ে যাচ্ছি, তাও আমতা আমতা করে বললাম, কি করেছি আমি? কি করেছিস তুই জানিস না? তোকে বলিনি তোর উপর আমার নজর আছে? তারপরেও তুই কিভাবে ছেলেদের সাথে ঢলাঢলি করিস? খুব শখ না, হ্যাঁ? এবার আমার রাগ উঠে গেল। আমি চিল্লিয়ে তাকে বলে উঠলাম, আমার লাইফ আমি কি করব না করব আপনি বলার কে? হু আর ইউ? আমি যেভাবেই চলবো, আমি আমার মর্জি। ফার্দার আমাকে কল করবেন না বলেই কল কেটে দিলাম। আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। ঝুলা থাকে এবার। ওদিকে ইউসুফ যখন কুহুকে ফোনে পাচ্ছে না, মাথায় রাগ চেপে বসে। হাতে থাকা ফোন খুব জোরে আছাড় মারে আর বলতে লাগে, উড় যত উড়বার, আমাকে তুই চিনিস না রে কুহু। আমি যেদিন ওই দেশে পা রাখবো সেদিন যে তোর কি হবে। এই 1 মাসে রিয়ানের সাথে ভালো বন্ডিং হয়ে গেছে আমার। ওর কেয়ারিং খুব ভালো লাগে। কি সুন্দর করে কথা বলে। দিনের বেশিরভাগ সময়ে আমার এখন তার সাথে কাটে। রিয়ান ঠিক যেমন, আর ইউসুফ ঠিক তার উল্টো। রিয়ান সব সময় হাসি হাসি ভাবে কথা বলে। কেন জানি না ওনার প্রতি আলাদা টান অনুভব করি। ইদানিং উনি আমাকে রাতেও কল করেন। মাঝে মাঝে কথা বলতে বলতে সকাল হয়ে যায়।
কথাগুলো পড়ার টেবিলে বসে ভাবছি, তখনই ফোন আসে। ফোনটা হাতে নিয়ে দেখি রিয়ান কল করেছে। কেন জানি কলটা পেয়ে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। ফোনটি রিসিভ করতেই রিয়ান বলতে লাগে, হেই ডিয়ার, আর ইউ বিজি? আমি লজ্জা মাখা মুখে বললাম, না, কেন? একটা কথা ছিল। বলুন। কাল আমার বার্থডে। ও, জানতাম না তো। যেহেতু এখনো 12টা বাজেনি, তাই